নমস্কার বন্ধুরা, হিন্দু দর্শন অরিজিনাল চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বৈদিক যুগে চতুর্বর্ণ জন্মগত ছিল না, অর্থাৎ ব্রাহ্মণের ঘরে জন্মালেই সে ব্রাহ্মণ হতো না, ক্ষত্রিয়র ঘরে জন্মালেই সে ক্ষত্রিয় হতো না, একইভাবে বৈশ্য বা শূদ্রর ঘরে জন্মালেও সে বৈশ্য বা শূদ্র হতো না। তাহলে বৈদিক যুগে চতুর্বর্ণ কিভাবে নির্ধারিত হতো এবং কবে থেকে তার জন্মগত হয়ে পড়ল, এসব নিয়েই আজ আমি সোজা সাপটা ভাষায় আলোচনা করব। তো আসুন বন্ধুরা, নিজেদের ধর্মটিকে আরেকটু ভালো করে জেনে নিই। বৈদিক যুগে মানুষের আয়ু ছিল অনেক বেশি। এখন যেমন খুব কম সংখ্যক লোক 100 বছর বাঁচেন এবং বেশিরভাগ মানুষই তার অনেক আগেই মারা যান, কিন্তু তখন ছিল তার উল্টো। তখন বেশিরভাগ মানুষই 100 বছরের বেশি বাঁচতেন এবং খুব কম সংখ্যক লোক তার আগে মারা যেতেন। সেই জন্য মানুষের গড় আয়ুকে 100 বছর ধরে নিয়ে তখনকার মানুষের জীবনকে 4টি আশ্রমে ভাগ করা হতো। যেমন 1 ব্রহ্মচর্য আশ্রম, 2 গার্হস্থ্য আশ্রম, 3 বানপ্রস্থ আশ্রম এবং 4 সন্ন্যাস। জীবনের প্রথম 25 বছরকে বলা হতো ব্রহ্মচর্য আশ্রম। এই সময় গুরুগৃহে থেকে মানুষকে শিক্ষা দীক্ষা গ্রহণ করতে হতো। একজন গুরুর আন্ডারে যতজন শিক্ষার্থী থাকতো, গুরুই তাদেরকে লক্ষ্য করতেন কোন শিক্ষার্থী কোন বিষয়ে পারদর্শী। যে জ্ঞান বিজ্ঞান এবং শাস্ত্র আলোচনায় পারদর্শী, গুরু তাকে সেই শিক্ষাই দিতেন এবং ভবিষ্যতে সে ব্রাহ্মণ বর্ণের মধ্যে পড়ত। যে শিক্ষার্থী রাজনীতি এবং অস্ত্রবিদ্যায় পারদর্শী হতো, গুরু তাকে রাজনীতি এবং অস্ত্রবিদ্যার শিক্ষাই দিতেন এবং ভবিষ্যতে সে ক্ষত্রিয় বর্ণের মধ্যে পড়ত। যে শিষ্যরা গোপালন এবং কৃষি উৎপাদনে পারদর্শী হতো, তারা সেই শিক্ষাই পেত এবং ভবিষ্যতে তারা বৈশ্য বর্ণের মধ্যে পড়ত। এবং যে শিষ্যরা সেবা কার্যে পারদর্শী হতো, তারা শূদ্র বর্ণের মধ্যে পড়ত। অনেকটা এখনকার সায়েন্স, আর্টস এবং কমার্স নিয়ে পড়বার মতো। যার যে বিষয়ে মেধা, যার যে বিষয়ে পড়তে ভালো লাগে, সে সেই বিষয় নিয়ে পড়াশোনা করবে। যা হোক, আসি মূল আলোচনায়। 25 বছর গুরুগৃহে শিক্ষা গ্রহণ করার পর তারা নিজ নিজ বাড়িতে ফিরে যেত। শিক্ষা অনুযায়ী পেশাকে জীবিকা হিসেবে গ্রহণ করত এবং বিয়ে থা করে সংসারী হতো। তাদের ঘরে যে সন্তানাদি হতো, তাদেরকেও তারা ওইরকমই একজন গুরুর কাছে পাঠাতো শিক্ষা লাভের জন্য, এবং তাদেরকেও গুরু একইভাবে মেধা এবং পারদর্শিতা অনুযায়ী বিদ্যা শিক্ষা দিতেন এবং ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চতুর্বর্ণের মধ্যে ফেলতেন। ব্রাহ্মণের ছেলে অস্ত্রবিদ্যায় পারদর্শী হলে অনায়াসেই সে ক্ষত্রিয় হয়ে যেত। ক্ষত্রিয়র ছেলের গোপালন ভালো লাগলে অনায়াসেই সে বৈশ্য হয়ে যেত। আবার শূদ্রর ছেলে জ্ঞান বিজ্ঞানে পারদর্শী হলে অনায়াসেই সে ব্রাহ্মণ হয়ে যেত। কারণ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রর তখন ছিল সমান মর্যাদা, কেউ উঁচু কিংবা নিচু ছিল না। যার ফলে যে ব্রাহ্মণ সে কোয়ালিটি ব্রাহ্মণ হতো, যে ক্ষত্রিয় সে কোয়ালিটি ক্ষত্রিয় হতো, যে বৈশ্য সে কোয়ালিটি বৈশ্য হতো এবং যে শূদ্র সেও কোয়ালিটি শূদ্রই হতো। এখনকার মতো অশিক্ষিত ব্রাহ্মণ, নিরীহ ক্ষত্রিয় এবং বদমেজাজি শূদ্র হতো না। বৈদিক যুগের মুনি ঋষিরা ছিলেন নির্মোহ এবং প্রাজ্ঞ। ব্যক্তিগত স্বার্থের তারা ছিলেন অনেক ঊর্ধ্বে। বহুজনের হিত সাধন এবং বহুজনের মঙ্গল সাধনই ছিল তাদের একমাত্র কাম্য। কিন্তু বৈদিক যুগের পরবর্তী সময়ের ব্রাহ্মণ ঋষিরা নিজেদের ইচ্ছামতো শাস্ত্র রচনা করে কিংবা শাস্ত্রকে বিকৃত করে প্রমাণ করতে চেয়েছেন যে চতুর্বর্ণ জন্মগত, অর্থাৎ ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণই হবে এবং শূদ্রর ছেলে শূদ্রই হবে। শুধু তাই নয়, ব্রাহ্মণদের উঁচু এবং শূদ্রদের নিচু দেখানোর প্রচেষ্টাও এই সময় থেকেই, যা চরম আকার নিয়েছে দ্বাদশ শতাব্দীতে রাজা বল্লাল সেনের আমলে কৌলিন্য প্রথার উদ্ভব হবার পর।
একজন ব্রাহ্মণের অযোগ্য সন্তানও যাতে উচ্চ সম্মান পায় সেই জন্যই এই অপচেষ্টা। সেই সাথে শূদ্রদের শাস্ত্রপাঠের অধিকার কেড়ে নেওয়াটাও ব্রাহ্মণদের আরেকটি ধূর্ততা, যাতে শূদ্ররা শাস্ত্রকে সঠিকভাবে জানতে না পারে এবং ব্রাহ্মণদের এই যে শাস্ত্রে জল মেশানোর ব্যাপারটা এটা ধরতে না পারে। যে মহৎ উদ্দেশ্য নিয়ে চতুর্বর্ণের সৃষ্টি হয়েছিল, স্বার্থবাদী ব্রাহ্মণদের চক্রান্তে তা পরবর্তীকালে সনাতন হিন্দু ধর্মের জন্য অভিশাপে পরিণত হয়। যে কটি কারণে সনাতন হিন্দু ধর্মের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, চতুর্বর্ণ জন্মগত হওয়াটা তাদের মধ্যে অন্যতম। অতএব বন্ধুরা, আসুন আমরা এবার সচেতন হই, শাস্ত্রকে সঠিকভাবে জানি। ডাক্তার বা ইঞ্জিনিয়ারের ঘরে জন্মালেই যেমন পড়াশোনা না করলে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়া যায় না, ঠিক একইভাবে ব্রাহ্মণ বা ক্ষত্রিয়র ঘরে জন্মালেই ব্রাহ্মণ বা ক্ষত্রিয় হওয়া যায় না, যদি না সে উপযুক্ত শিক্ষা দীক্ষার মাধ্যমে ব্রাহ্মণত্ব এবং ক্ষত্রিয়ত্ব অর্জন করে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।